বিশ্ব সাহিত্যে যে পরিবর্তনগুলো এসেছে বিভিন্ন সময়, তার প্রভাব বাংলা ছোট গল্পেও পড়েছে। পরাবাস্তবতা, জাদু বাস্তবতার ছোঁয়া বাংলা ছোট গল্পে পড়েছে এবং অসাধারণ কিছু গল্প ইদানিংকালে লেখাও হচ্ছে। এই বিষয়ে আলোকপাত করার জন্য আমাদের এখানে মঞ্চে উপস্থিত আছেন আমাদের অত্যন্ত প্রিয় কথা সাহিত্যিক তপন বন্দ্যোপাধ্যায়। তাকে অনুরোধ করব সমকালীন বাংলা ছোট গল্প এই বিষয়ে আলোচনা করার জন্য। এখন বলবেন তপন বন্দ্যোপাধ্যায়। নমস্কার। পরীক্ষা দিতে এসেছিলাম ইতিহাস, প্রশ্নপত্র দিয়েছে ভূগোলের। আমাকে যে হোয়াটসঅ্যাপ পাঠানো ছিল সেখানে কোথাও সমকালীন বাংলা ছোট গল্প লেখা ছিল না, অন্য একটা কিছু লেখা ছিল বাংলা ছোট গল্প নিয়ে বক্তৃতা। সমকালীন বাংলা ছোট গল্প নিয়ে বলার জন্য এই প্ল্যাটফর্ম নয়, কারণ এই মুহূর্তে অন্তত 150 থেকে 200 গল্পকার ভালো গল্প লিখছেন। আমি যতগুলো অনুষ্ঠানে গেছি তাদের সবার নাম বললেও আমার জন্য 15 মিনিট বরাদ্দ, এই 15 মিনিটে পুরোবে না আর কি। কারোর নাম বাদ পড়ে গেলে সে আমাকে ছাড়বে না। আমি বরং একটু অন্যভাবে বলি। 1978 সাল কাকদ্বীপে 5 বছর কাটিয়ে আমি ডায়মন্ড হারবারে সদ্য এসেছি। কোন একটা উপলক্ষে কলকাতা এসে আমার সঙ্গে রাধানাথ মণ্ডলের আলাপ। আমাকে বলল, আপনি ছোট গল্প লেখেন? আমি কিন্তু তখন পুরোদস্তুর কবি, তার আগে 2টো কবিতার বই বেরিয়েছে, 2-3টে ছোট গল্প লিখেছি। লিটল লিটল পত্রিকায় ছাপা হয়েছে, তেমন কিছু না। সাঁওতালি কবিতা। এবার বললো, পরশু ভোরবেলা 6টার সময় হাওড়া স্টেশনে বড় গড়ির নিচে দাঁড়াবেন, একটা গল্প নিয়ে আসবেন। পরশু 1978 সাল। আমি তো মাথায় আকাশ ভেঙে পড়লো যে আমি এই দুদিনের মধ্যে আমার কাছে কোনো গল্প নেই, কি করব। বলল, ট্রেনে সন্তোষ কুমার ঘোষ এবং সুনীল গঙ্গোপাধ্যায় যাচ্ছেন, আপনি অবশ্যই আসবেন। আমি বাড়ি ফিরলাম, একদিনের মধ্যে একটা ছোট গল্প লিখলাম। লিখে ঠিক পরের দিন ওই ভোরবেলা 6টার মধ্যে, আগের দিন কলকাতা এলাম, ভোরবেলা গিয়ে দাঁড়িয়ে আছি। সন্তোষ কুমার সুনীল গঙ্গোপাধ্যায়ের জন্য ফার্স্ট ক্লাসে টিকিট কাটা হয়েছে, আর আমাদের জন্য সেকেন্ড ক্লাসে টিকিট কাটা হয়েছে। না, এটা স্বাভাবিক আর কি। যারা গিয়েছিলেন আমাদের সঙ্গে আমার মনে পড়ে 2-3টে নাম। একটি হচ্ছে শ্যামল মজুমদার, আরেকজন মনোজ বন্দ্যোপাধ্যায়। আমার ঠিক মনে পড়ছে না আর কেউ গিয়েছিলেন কে। আমরা গিয়ে ঝাড়গ্রামে সেই রাত্রে আমরা থাকবো আর কি। ডিএম হল বলে একটা হল আছে, এখন আমি জানি না সে হলটা ঠিক না। সেখানে গল্প পাঠের অনুষ্ঠান। স্থানীয় 2জন গল্পকার পাঠ করবেন। একজনের নাম সুব্রত, আমার মনে পড়ছে না সুব্রত কি জন্য, আরেকজন, 2জন পড়েছিলেন গল্প। সেই গল্প পাঠের অনুষ্ঠানে আমি একটা গল্প পড়েছিলাম, গল্পটার নাম হচ্ছে লেডিস কম্পার্টমেন্ট। একদিনের মধ্যে লেখা। গল্পটা এরকম যে একটি লোকাল ট্রেন যাচ্ছে, সেখানে একটা লেডিস কম্পার্টমেন্টে ছুটতে গিয়ে একটি ছেলে উঠে পড়েছে এবং যা হয় সমস্ত মেয়ে তাকে খুব টিটকিরি করছে, অসভ্য অমুক তমুক, না এরকম যা যা বলার দরকার সব বলছে আর কি। সেই ছেলেটি বলছে যে আমি পরের স্টেশনে নেমে যাও, আপনি এরকম করবেন না। হ্যাঁ, কিন্তু তারা ছাড়ছে না আর কি। তারপরে অনেকক্ষণ পরে কার একটা দয়া হলো, বলে আপনি বসুন, দাঁড়িয়ে যাচ্ছেন কেন, বসে। তারপর কথায় কথায় ছেলেটি বলল যে আমি এককালে নকশাল ছিলাম। 1978 সাল। তখন নকশালদের 2টো পরিচয়। একটা হচ্ছে একদল ভাবছে ভয়ঙ্কর, মানুষ খুন করে, আর একদল বলছে এরা একদম দেবতা, এরা হচ্ছে বাংলাকে পাল্টে দেবে। সবাই তো ভয় পেয়ে গেল, নকশাল কি হবে ভীষণ। তারপরে আস্তে আস্তে কথা বলতে বলতে
ছেলেটি তার চমৎকার বাকভঙ্গিতে মেয়েদের মন জয় করে নিল। তারপর যখন হাওড়া স্টেশন এলো ট্রেনটি, তখন তারা খুব মানে ব্যথিত অনুভব করছিল সেই ছেলেটির জন্য। এরকম একটা গল্প আর কি। গল্পটা শুনে সুনীল গঙ্গোপাধ্যায় আপনাদের বলেন ওই হয়েছে আর কি, এরকম বললেন টোলেন। সন্তোষ কুমার ঘোষ ভীষণ তরুণদেরই করেন, তিনি খুব উচ্ছ্বসিত একবার প্রশংসা, আমিও বলে গেলাম আর কি। সেই গল্পটি আমি প্রায় 47 বছর আগে লেখা, আমি কোনো বইতে দিতে পারিনি। আমার পরে মনে হলো গল্পটা ভালো হয়নি আর কি, এবং প্রায় ভাবি যে গল্পটা আবার আরেকবার লিখবো করতে করতে এতগুলো 5টা দশক পার হয়ে গেছে, লিখতে পারলাম না আর কি। এই হচ্ছে গল্পচক্র। তার আগে 2 কি 3টে অনুষ্ঠান হয়েছে, রাধানাথ আপনাকে বলেছিল। তারপর নিয়মিত হতে শুরু করে, মূলত রাধানাথ মণ্ডলের বাড়িতেই বেশি হতো। ওই অমর যেটা বললো বৈষ্ণবঘাটা, বৈষ্ণবঘাটা ওই বান্টি সিমের পিছন দিকে হতো আর কি। আর সবচেয়ে বেশি হতো সুচিত্রার ভট্টাচার্যের বাড়িতে, এবং সুচিত্রার খুব খাওয়া হতো আর কি, এবং সে খাওয়াটা আমাদের খুব আকর্ষণ ছিল আর কি। নানা রকম নিজে তৈরি করতো, কিনে আনতো, বেশ ভালো খাওয়া দাওয়া হতো। 10 থেকে 12 জন মোটামুটি অ্যাভারেজ সেই অনুষ্ঠানে আসতো। যাদের নাম বলেছে অমর মিত্র মোটামুটি আছে, তার সঙ্গে আরও অনেকগুলো নাম ছিল যারা লিখতেন না কিন্তু ভালো আলোচনা করতেন। একজন গল্পকার ছিলেন, তার নাম শম্ভু চক্রবর্তী আর কি। শম্ভু চক্রবর্তী একটু আমাদের চেয়ে বয়স্ক ছিলেন। তিনি একটা বই বার করেছিলেন, তার নাম হচ্ছে পেরেক। আমরা মাঝে মাঝে বলতাম যে পেরেক চক্রবর্তী আর কি। উনি কিন্তু মনে কিছু করতেন, খুব উপভোগ করতেন আর কি, যে ওর গল্পের বইটা বেশ প্রচলিত চালু হয়ে গেল আর কি। তো এরকম বিষয় যেটা সবচেয়ে মজার সেটা বলি, যে গল্পচক্র যে প্রাণপুরুষ রাধানাথ মণ্ডল, তার মাথায় অনেক নতুন নতুন আইডিয়া। একবার বললো যে আমরা কলকাতার সবচেয়ে উঁচু বাড়ির সবচেয়ে উপরের তলায় গল্প পাঠ করবো। খুঁজে ঠিক বার করবো চ্যাটার্জি ইন্টারন্যাশনাল, এবং তার 24 তলায় কী করে পারমিশন পেলো আমি জানি না, ঠিক সেখানে গিয়ে আমরা হাজির হলাম এবং সেখানে গল্প পাঠ হলো। একবার বললো আমরা পাহাড়ের মাথায় গিয়ে গল্প পড়বো। সব চলে গেলাম শিমুলতলায় গিয়ে সেখানে লাট্টু পাহাড় আছে, তার উপরে আমরা গল্প পাঠ করতে শুরু করলাম, এবং সন্ধ্যা হয়ে গেছে, পড়া যাচ্ছে না, সব মানে অন্ধকার, লাইট ফাইট নেই। সেটা একটা দৃশ্য মনে আছে। অমর মিত্র সেখানে ছিল। অমর মিত্র বলল ওটার সময় উঠেছে আর কি, আমার সময় বললো আমি নিচে নামতেই পারবো, আমার ভাটিগো বলে সে কাঁপছে ঠকঠক করে। আমি এবং আরেকজনকে দুজনে অমর মিত্রকে ধরে নামালাম সে লাট্টু পাহাড় থেকে আর কি। সে কাঁপছে ঠকঠক করে, মানে এত আমি বুঝতেই পারি না যে ভাটিগো কি জিনিস আর কি। এই গল্পটা বললাম শিমুলতলায় লাট্টু পাহাড়ে আর কি। সেখানে 2টো ঘরগুলো আমি বুক করেছিলাম আর কি। সেই 2-3টে ঘর ছিল। সেবার কি হলো, সুচিত্রা ভট্টাচার্য, ওর হাজব্যান্ড ছিল, কুণাল ছিল, অনেকে ছিল। হঠাৎ যেদিন আসবো তার আগের দিন ইমির ভীষণ জ্বর এসে গেল। রাধানাথ কিন্তু হই করে কাটাচ্ছিল আর কি। হঠাৎ ইমির জ্বর হওয়ার পর মানে কিরকম থম মেরে গেল আর কি, মানে এরকম ওকে আমি মুশড়ে পড়তে দেখি। সঙ্গে সঙ্গে গিয়ে একজন ডাক্তারকে খোঁজা হলো। ডাক্তার সেই মনে আছে যে তার ফলিও, আবার আরেকজন তার পিছনে একজন কি আছে সে ফলিও বই নিয়ে আসছে আর কি। দেখে সেরে গেল, কিন্তু হঠাৎ এই যে একটা ধাক্কা আর কি, সেই ধাক্কা আমার মনে আছে যে আমরা সবাই একদম মুশড়ে পড়লাম আর কি। আরেকটা গল্প পাঠ হয়েছিল ভাওয়াল্লা, যার নাম সবাই জানি, ল্যান্সডাউন রোডে ভাওয়াল্লা যে একটা বাড়ি, সেই বাড়ির দোতলায় একটা গল্প পাঠের অনুষ্ঠান হলো। সেই সভাপতি ছিলেন সন্তোষ কুমার ঘোষ। সন্তোষ কুমার ঘোষকে যারা দেখেননি, সিল্কের মানে ইয়ে রঙের সিল্কের পাঞ্জাবি, সোনার বোতাম, ধুতি ধবধবে সাদা ধুতি একদম, এবং পান খেয়ে ছোট লাল টকটকে আর কি, রাজপুত্রের মতো চেয়ার আর কি। সেবার একটা কাণ্ড ঘটেছিল আর কি, অনেকে জানেন না তো, শ্যামল গঙ্গোপাধ্যায়ের সঙ্গে সন্তোষ কুমার ঘোষের একটা গোলমাল হয়েছিল আনন্দবাজারে আর কি। সেই গল্পটা আমি বলছিলাম ডিটেলসে। সেবার রাধা ঠিক করলো যে এদের দুজনের ভাব করিয়ে দিতে হবে আর কি, মানে মুখ দেখা দেখি বন্ধ। কী করো যে
সন্তোষ কুমার ঘোষ এসেছেন এবং শ্যামল গঙ্গোপাধ্যায়কে আমন্ত্রণ জানিয়ে সেই অনুষ্ঠানে আসার জন্যে সন্তোষ কুমার ঘোষকে বলেন যে শ্যামল গঙ্গোপাধ্যায় আসছেন, শ্যামল গঙ্গোপাধ্যায় বলেন সন্তোষ কুমার ঘোষ আসছেন। এবার সেই মুহূর্ত সন্তোষ কুমার ঘোষ বসে, আমরা সব বসে আছি, শ্যামল গঙ্গোপাধ্যায় ঢুকছেন, ঢুকে সন্তোষ কুমার ঘোষকে দিকে হঠাৎ দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে গিয়ে হঠাৎ স্যালুট, লেফট রাইট করতে করতে ঢুকলেন। সে অদ্ভুত দৃশ্য আর কি। শ্যামল গঙ্গোপাধ্যায় খুব মজার এবং খুব বর্ণময় চরিত্র আমাদের আর কি। একবার আমরা গিয়েছিলাম টাকিতে একটা হলে, সেখানে একটা জেলা পরিষদের একটা ইয়ে ছিল, সেখানে গিয়েছিলাম। শ্যামল গঙ্গোপাধ্যায় আমাদের সঙ্গে গিয়েছিলেন। আমরা সবাই মোটামুটি তখন তরুণ, উনি একদম সিনিয়র। সে একটা শার্টের পরে ওই নেকার পোকার পরে না, সেরকম একটা প্যান্ট পরে গেছেন আর কি। এরকম না, অদ্ভুত অদ্ভুত মানে গল্পচক্রের খুব বর্ণময় দানা সাহিত্য একাডেমি আছে। আর যেটা ওই এইমাত্র বললেন আর কি, যে রবীন্দ্র সদনে যে অনুষ্ঠানটা হয়েছিল, সেবার সবাই সিনিয়র ছিলেন। জুনিয়রদের মধ্যে আমি এবং স্বপ্নময় পড়েছিলাম। সেটা আনন্দবাজার একটা কাটিং আমার কাছে আছে, যেখানে এই বিজ্ঞাপনটা বেরিয়েছিল। রাজা খুব বর্ণময় এবং যখন যেটা করতো একবারে এমন কালারফুল করতো যে গল্পচক্র মানে পৃথিবীর শ্রেষ্ঠ গল্পকার এখানে আছেন, এরকম বলতো আর কি। সেখানেই সুচিত্রা ভট্টাচার্যের কাচের দেওয়াল যে উপন্যাস, প্রথম যে উপন্যাস আনন্দবাজারে বেরিয়েছিল, তার প্রথম কিস্তিও পড়েছিল আর কি। পড়ার পর এবং বলা হলো যে খুব ভালো হচ্ছে, তুমি এইটাই ধারাবাহিক পড়ে যাও। অনেকগুলো রবিবার পরপরও কাচের দেওয়াল পড়েছিল এবং প্রচুর মানে সংযোজন সংশোধন সবাই বলেছিল আর কি, বলে সেই উপন্যাস হিট করে গেল এবং সুচিত্রা ভট্টাচার্য দাঁড়িয়ে গেল ওই কাচের দেওয়াল লিখে আর কি। এইগুলো গল্পচক্রের অনেক স্মৃতি আর কি, আমি কয়েকটা বললাম আর কি। আমার একটা আছে মুখ্যমন্ত্রীর উপহার যে গল্পটা, সেই গল্পটা আমি লিখেছিলাম। লেখার পর সবাই বললো, একজনকে বলে মনে হচ্ছে যে লাস্ট লাইনটা কেটে দিন। আমার প্রথমে রাগ হলো, লাস্ট লাইন কেন কাটবো? বাড়ি অনেক পড়ে পড়ে মনে হলো না, ঠিকই বলেছেন, এই লাইনটাই গল্পটা নষ্ট করছে আর কি, এই গল্পটা কেটে দিলাম আর কি। এই যে গল্পচক্রের এই যে সাজেশান, এই যে কেউ যদি গল্প খারাপ করতেন তাকে খুব গালালি করা হতো, না তোমার দ্বারা হবেই না, তুমি গল্পটাকে বন্ধ করে দাও, এই হবে না হবে না। তার তো কাঁদে কাঁদে অবস্থা। তারপর ঠিক আছে, পরের দিন একটা যদি ভালো গল্প লেখো, তোমার আবার এন্ট্রি হবে। পরের দিন দুর্দান্ত একটা গল্প নিয়ে এলো। মানে এই যে ভাঙা করা, এগুলো গল্পচক্রের একটা বিরাট ইতিহাস। 92 সম্ভবত 92 পর্যন্ত মানে চললো। এবং রাধানাথের মৃত্যু মানে খুব ভীষণ দুর্ভাগ্যজনক। আমাকে কানাইকুণ্ড ফোন করলেন, আমি তখন খাচ্ছি আর কথা 9টার সময় কি 9:30 সময় আমি খেতে বসেছি, হঠাৎ বললো রাধানাথ আর নেই। মানে বিকেলে 3টে থেকে 4টে পর্যন্ত তার সাথে আমরা আড্ডা মেরেছি আর কি। এবং বাড়ি গেছি, গিয়ে সেদিন ওর যাওয়ার কথা দীঘায়। আমাদের অনেকে বলে এই চলুন যাই সবাই মিলে, ও তো বললে না বলা খুব মুশকিল আর কি। এই অনেক কষ্ট করে ছাড়িয়ে গেছিলাম আর কি। নতুন গাড়ি কিনেছিল, সেই গাড়ি, হ্যাঁ আচ্ছা শিখেছি, এটা দুর্ঘটনা হয়ে গেছে। যাক, এই গল্পের বলতে এগুলো মনে পড়ে গেল আর কি। আমি এই পর্যন্ত বলি, আর নতুন কিছু বলছে না। ওই সমকালীন বাংলার ছোট গল্প নিয়ে আমি এই মুহূর্তে এই প্ল্যাটফর্মে বলা যাবে না, ওর জন্য অনেক প্রস্তুতি দরকার, অনেক হঠাৎ কোশ্চেন বদলে গেলে আমি কি করব। ধন্যবাদ। ধন্যবাদ তপনদা, চমৎকার স্মৃতিচারণ করলেন।